হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি অধ্যায় ১৬ পরিমিতি অর্থাৎ ১৬.৪ এর দ্বিতীয় ভিডিও। গত ক্লাসে আমরা উদাহরণ এবং কাজ সম্পূর্ণ সমাধান করেছি। আজকে অনুশীলনী সমাধান করব। অনুশীলনী প্রথম লিস্ট ১৬ অথবা ১৭টা আমরা আজকে সলভ করব। তো দেখা যাক প্রথম যে কোশ্চেনটা একটা এমসিকিউ কি দেওয়া আছে, একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার? আচ্ছা, সামান্তরিকের যে কোনো ক্ষেত্রের পরিসীমা বলতে কি বোঝায়? ওই ক্ষেত্রের যতগুলা বাহু আছে সেই বাহুগুলোর সমষ্টিই হলো পরিসীমা। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে একটা সামান্তরিকের কিন্তু যে বিপরীত বাহুগুলো আছে সেই বিপরীত বাহুগুলো কিন্তু সমান থাকে, তাই তো? তাহলে এইখানে বলা আছে কি যে আমার বাহুগুলোর দৈর্ঘ্য একটা হলো গিয়ে 7 সেন্টিমিটার আর একটা 5 সেন্টিমিটার। সন্নিহিত মানে কি? পাশাপাশি, তার মানে একটা 7 একটা 5। এখন এই বাহু যদি 7 হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য 7, আবার এই বাহু যদি 5 হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য 5। এখন এমসিকিউতে তোমরা অবশ্যই এইভাবে চিত্র আঁকবা না। এমসিকিউতে আসলে আমাদের অলরেডি সূত্র মুখস্থই থাকবে যে সামান্তরিকের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো 7 আর 5 যোগ করলে কত হয়? 12। 12 দুগুণে 24। তাহলে আমার পরিসীমা হবে 24 সেন্টিমিটার। এখানে বলছে যে পরিসীমার অর্ধেক কত, তাহলে 24-এর অর্ধেক কত? 12 সেন্টিমিটার। তাহলে এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একদল করবে কি জানো, তারা পরিসীমার অর্ধেক আর দেখবে না, তারা পরিসীমা কত সেন্টিমিটার, এই 24 সেন্টিমিটার না, তারা এইটা দাগাবে। তার ফলে তাদের কিন্তু এই ম্যাথটা ভুল যাবে। পরবর্তী ম্যাথ লক্ষ্য করো, একটি সমবাহু ত্রিভুজের, এই যখনই সমবাহু ত্রিভুজ বলছে আমার মাথায় একটা স্পেসিফিক জিনিস আসছে, কি জানো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, √3/4 × a²। বলো মনে আছে কিনা? এটা হলো। আর এর পরিচয় কি? এর পরিচয় হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাই তো? আচ্ছা, এখানে কি বলা আছে? এখানে বলা যে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তার মানে এই অঙ্কের ক্ষেত্রে আমার এর ভ্যালু হইল গিয়ে 6। বলছে ক্ষেত্রফল, আচ্ছা দেখলা, আমাদের কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতেই বলছে, তার মানে এই সূত্রটা এখন আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমরা যদি মানগুলা বসাই, √3/4 ইন্টু এর ভ্যালু হলো গিয়ে 6, তাহলে a² মানে 6 এর স্কোয়ার, 6 কত? 36। 36কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 9। তার মানে 9 ইন্টু √3। এইটা হবে কারেক্ট অ্যান্সার। দেখি তো কত নাম্বার অপশনে আছে? একবারে লাস্টের অপশনে। বলো বুঝছো কিনা? পরবর্তী এমসিকিউটার দিকে একটু তাকাই আমরা। সমতলীয় জ্যামিতিতে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট। এক্স্যাক্টলি বলো, এটা কি সত্য নাকি মিথ্যা? সমবাহু ত্রিভুজ মানে কি? যেই ত্রিভুজের 3টা বাহু সমান সেটাই হলো একটা সমবাহু ত্রিভুজ। এখন দেখো, 3টা বাহু যদি সমান হয়, আমরা নিশ্চয়ই জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় কিন্তু পরস্পর সমান। তার মানে এই কোণ, এই কোণ, এই কোণ, এই 3টা কোণই কিন্তু পরস্পর সমান হবে। আবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি মোট 180 ডিগ্রি, মানে এই 3টা কোণ 180 ডিগ্রি, অতএব একটা কোণ কত? 60 ডিগ্রি কইরা পড়বে, তাই তো? তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই কিন্তু সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রির থেকে ছোট। এক নম্বর সম্পূর্ণ একটা সত্য কথা। দ্বিতীয়ত, সমকোণী ত্রিভুজ, আচ্ছা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ, এইটাও কিন্তু বলো তো এটা কারেক্ট নাকি ইনকারেক্ট? এটা কিন্তু একটু মাথা খাটাইলে তুমি বুঝবা। যেমন এই যে একটা ত্রিভুজ আমি ড্র করছি, এটা অবভিয়াসলি একটা সমকোণী ত্রিভুজ। এখন এই যে সমকোণী ত্রিভুজ, এর সমকোণ বাদে যে দুইটা কোণ আছে, এই একটা কোণ, এই আরেকটা কোণ, এই দুইটাই কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। অ্যাকচুয়ালি এই দুইটার সমষ্টি মোট হবে 90 ডিগ্রি। তার মানে দেখো কেন 90 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা কোণে যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলাইয়া কিন্তু একসাথে মোট 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটা সাপোজ যদি 43 ডিগ্রি হয়, এই কোণটা কিন্তু সেই সময় হবে 47 ডিগ্রি। এখন এখানে বলা যে সূক্ষ্ম কোণদ্বয় মানে এই কোণ আর এই কোণ, এই সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ। দেখো তো এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? এটাই তো মেইন কথা, তাই না? আচ্ছা, ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ, আচ্ছা এটা মানে আসলে কি বোঝায়? ধরো এই যে ত্রিভুজটা আঁকছি, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমরা বর্ধিত করলাম। বর্ধিত এমনি করা যাবে না, মানে একদম এইভাবে, এই বাহুটা যেভাবে যাইতেছিল সেইভাবে, যে এরকম একটা সরল রেখা, ঠিক আছে? আচ্ছা, তুমি যখন বর্ধিত করলা
একটা কোণ তৈরি হয়েছে, কোণটা বাইরের দিকে তৈরি হয়েছে, তাহলে এই হইলো সেই উৎপন্ন বহিস্থ কোণ। এই উৎপন্ন বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ। বিপরীত অন্তস্থ বলতে বুঝাইতেছে যে এই যে কোণটা দেখতেছো না, এই কোণের বিপরীত, মানে এই কোণ আর এই কোণ। এই বিপরীত অন্তস্থ প্রত্যেকটা কোণ অপেক্ষা বৃহত্তর। তোমাদের মনে আছে কিনা জানি না, যখন তোমরা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করো তখন এই যে অ্যাঙ্গেলটা হয়েছে না, সাপোজ আমি একটু সংখ্যা দিয়ে দেখাই তাহলে অনেকের বুঝতে একটু সুবিধা হয়। ধরলাম এটা তো আমি সমবাহু ত্রিভুজ আঁকছিলাম, আমি মনে করি এটা সমবাহু ত্রিভুজ না, ধর এটা অন্য একটা ত্রিভুজ, ঠিক আছে। এখন এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম যে 70 ডিগ্রি। এখন এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই হবে 110 ডিগ্রি, কারণ এই কোণ আর এই কোণ হইল পরস্পরের সম্পূরক কোণ। এখন আবার লক্ষ্য করো, এই কোণটা যদি 70 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের অপর যে দুইটা কোণ আছে, মানে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের সমষ্টিও কিন্তু 110 ডিগ্রি হবে। তার মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করা হলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তর্গত অন্তর্গত যে বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এইটা আর এইটা যোগ করলে কিন্তু 110 ডিগ্রি হবে। তার মানে অবশ্যই এই যে উৎপন্ন বহিস্থ কোণ, এই যে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ প্রত্যেকটা কোণ অপেক্ষা বৃহত্তর, মানে এইটা থেকেও বড়, এইটা থেকেও বড়। বলো তো এটা কি কারেক্ট নাকি ভুল? বড় তো হবেই, তাই না? কারণ এই দুইটা মিললেই তো এটা হবে। তাহলে এই কোণটা কিন্তু ওর থেকেও বড়, আবার এই কোণটা ওর থেকেও বড়। অ্যাকচুয়ালি এই দুইটা যোগ করলে তোমার 110 ডিগ্রি হবে। বলো বুঝছো কিনা? তাহলে আমার কিন্তু তিনটাই সত্য, 1 2 ও 3। পরবর্তী এমসিকিউ 4 নাম্বার, একটা বর্গক্ষেত্র। বাবা, বর্গক্ষেত্রে প্রতিবাহুর দৈর্ঘ্য এ ধরছি আর কর্ণের দৈর্ঘ্য আমি ধরে নিতেছি ডি। আচ্ছা, আমরা নিশ্চয়ই জানি বর্গ কি ভাই। বর্গ হলো এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজ ক্ষেত্রের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। এখন এই বর্গক্ষেত্রে আমার প্রত্যেকটা বাহু আমি ধরে নিছি কত? এ একক। আর কর্ণ আমি ধরছি কত? কর্ণ আমি ধরছি ডি একক। দেখো কর্ণ দুইটা কিন্তু সমান হবে, এই কর্ণের দৈর্ঘ্য যতটুকু হবে এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু ততটুকুই হবে আয়ত আর বর্গের ক্ষেত্রে। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আমরা নিশ্চয়ই জানি, বাহু স্কোয়ার। তাহলে বাহু হিসাবে আছে এ, তাই এ স্কোয়ার। আবার পরিসীমা সমান সমান কত হবে দেখো, এ, এইটাও এ, এইটাও এ, এইটাও এ। তার মানে কি এ আছে কয়টা? 4টা না? তাহলে 4 এ। পরিসীমা কত হবে? পরিসীমা হবে 4 এ। কিন্তু এইখানে বলা 2AD, এটা কেমন কথা? আচ্ছা দাঁড়াও আমি ওটা বুঝাইতেছি। আগে এই ডি মানে কি? তারা বইলেই দিছে ভাই, ডি হইল কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা নিশ্চয়ই জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, ডি সমান সমান √2 ইন্টু এ। বলো এই সূত্রটা তোমরা জানো কিনা? অনেকেই প্রশ্ন করতেই পারে যে ভাই এই ডি এর মান কিভাবে আসলো, এই সূত্রটা আমার খুব জানতে ইচ্ছা করতেছে। তাদের জন্য বলি, দেখো এই যে ত্রিভুজটা, আমি শুধুমাত্র এটার দিকে তাকাও, এই যে এতটুকু এতটুকু এই ত্রিভুজের দিকে তাকাও। এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবা? তাহলে যদি আমরা অ্যাপ্লাই করি আমি কি লিখতে পারবো? প্রতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে, এমন মানুষও আছে তোমাদের লেভেলে যারা a⁴ লিখে দেবে। আছে ভাই, আমি জানি তোমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে, বাট এরকম মানুষ এখনো আছে যারা লিখবে। দেখো এ স্কোয়ার মানে এ একটা গরু, এ আরেকটা গরু, তাহলে মোট কয়টা গরু? দুইটা গরু। তাহলে এই যে 2a²। আর a⁴ কখন হবে? যদি তুমি এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করো তখন a⁴ হবে। দেখো তাহলে ডি স্কোয়ারের ভ্যালু আসছে 2a², তাহলে ডি এর ভ্যালু আসবে কত? তুমি উভয় পক্ষকে এখন মনে করো বর্গমূল করতেছি, তাহলে 2 এর বর্গমূল মানে √2, আর এ স্কোয়ারকে বর্গমূল করলে থাকবে শুধুমাত্র এ। এইভাবে আমার অ্যাকচুয়ালি সূত্রটা আসছে, ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এখন দেখো তো ডি এর মান কত? √2 ইন্টু এ না। আমার 2 নাম্বার যে অপশনটা ছিল, এই যে 2 নাম্বারে এখানে কিন্তু দেওয়া ছিল পরিসীমা 2AD। আচ্ছা আমি একটু মিলাই দেখি তো 2AD এর ভ্যালু 4 এ হয় কিনা। যদি হয় তাহলে কিন্তু 2 নাম্বারটা হবে। লক্ষ্য করি আমার পরিসীমা এখানে লেখা 2AD। আমি যদি এই ডি কে এর মাধ্যমে প্রকাশ করি, কিভাবে? এই যে দেখো ডি এর কিন্তু একটা ভ্যালু আমাদের এখানে বের হয়েছে, এই ভ্যালুটাই আমি জাস্ট এখানে ইনপুট করে দেব। তাহলে দেখি আমার পরিসীমা কত আসে। 2a ইন্টু ডি এর মান হলো গিয়ে √2 ইন্টু এ। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 2√2 ইন্টু এ স্কোয়ার, এইটা কিন্তু আমার আসে পরিসীমা। তাহলে এখন বলো তো এইটা
আর এইটা কি সেম? তাহলে এইটা কি কখনো পরিসীমা হইতে পারবে? কখনোই পারবে না। তার মানে 2 নাম্বারটা কিন্তু হবে না, হবে 1 নাম্বার আর 3 নাম্বার, এই দুটো তুমি বের করেই দেখালাম, তাহলে 1 ও 3 মানে খ। বুঝছো তোমরা? পরবর্তীতে দেখো একটা উদ্দীপকের মতো দেওয়া আছে, এই উদ্দীপক থেকে 5 থেকে 7 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। লক্ষ্য করি জিনিসটা কি দেওয়া আছে, যে ABCD আয়তক্ষেত্র, তার মানে এই যে ABCD এইটা একটা আয়তক্ষেত্র, তা তো এমনিই বোঝা যায় তাই না? কারণ হইল গিয়া এই যে AB বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, CD বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। কিভাবে বুঝলাম? দেখো একটা দাগ আছে, দেখছো? এই দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, এই দাগ দুইটা দ্বারা বুঝে এরা পরস্পরের সমান ও সমান্তরাল। ঠিক আছে, সমান ও সমান্তরাল। এর ফলে এটা যদি 12 সেন্টিমিটার হয়, এইটাও 12 সেন্টিমিটার। আবার এই BC বাহুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, AD বাহুর দৈর্ঘ্যও কিন্তু হবে 8 সেন্টিমিটার। অর্থাৎ এই ABCD একটা আয়ত ক্ষেত্র। আর এই কোণ কিন্তু 90 ডিগ্রি। কোণগুলো 90 ডিগ্রি। যাই হোক, এখানে কিছু কথাবার্তা বলা আছে। আমাদের এখানে শুধুমাত্র কর্ণের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। কর্ণের দৈর্ঘ্য মানে কোনটা বলো তো? কর্ণের দৈর্ঘ্য কিন্তু এই যে এই জিনিসটা, এই যে এইটা, এই যে মনে করো BD। এই BD কোণের দৈর্ঘ্য তুমি যদি বের করতে চাও, তোমার কি লাগবে? তোমার এইখানে এই বাহু আর এই বাহু, এই দুইটার মান জানলে কিন্তু তুমি এটা বের করতে পারবা। এখন এই আয়তক্ষেত্রের দেখো তো, এই বাহু, এই AD বাহুর মান কি আমারে দিয়ে দিছে? দেখো AD বাহু আর BC বাহুর মান তো সেম। তাহলে BC বাহুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, AD বাহুর দৈর্ঘ্য নিশ্চিতভাবেই হবে 8 সেন্টিমিটার। আর AB বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দাও, √8 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। দেখো সমান সমান কত আসে? 64, 144 আসবে কিছু একটা, আসছে 14.42, 14.42। এককটা অবশ্যই হবে সেন্টিমিটার। এখন প্রশ্ন অনেকেই করতে পারো, কেন সেন্টিমিটার? অবভিয়াসলি কারণ আমার এই যে আয়তক্ষেত্রটা ছিল, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটাও কিন্তু সেন্টিমিটারই ছিল। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, দেখি কি বলা আছে। ADF ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, ADF, ADF কোথায়? ADF এই যে এই ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য করো, এটার ক্ষেত্রফল। আচ্ছা, এরকম একটা ম্যাথ আমাদের ছিল সম্ভবত 16.2-এ, কিন্তু সেইখানে এই যে ভিতরের যে চিত্রটা, এই চিত্রটা আসলে আয়ত ছিল না, এই চিত্রটা ছিল রম্বসের, অথবা না রম্বস না, মেবি বর্গের ছিল। যদি এটা বর্গ হইতো তাইলে একটা কথা ছিল, কারণ বর্গ হইলে এই যে এইটার দৈর্ঘ্য, দেখো এই আর এখানে কি কোনো কিছু নামকরণ করা আছে আমি বুঝতেছি না, যে এতটুকু এইটার দৈর্ঘ্য কিন্তু 10 সেন্টিমিটার বলা। কিন্তু আমি কিন্তু বলতে পারবো না যে এখান থেকে এটা যদি তুমি আঁকো তাহলে এইটাও 10 সেন্টিমিটার হবে। যদি এটা বর্গ হইতো তাহলে একটা কথা ছিল, কারণ বর্গের 4টা বাহুই সমান, ওই সময় কিন্তু এটা 10 সেন্টিমিটার হইতো। বাট এখন এখান থেকে আমি যদি একটা লম্ব টানি, সেই লম্বের মেজারমেন্টও কিন্তু আমি বলতে পারবো না। তাহলে এখন আমার প্রশ্ন হইল উপায় কি, আমি কিভাবে এটা সলভ করতে পারবো, তাই না? বলো। আবার দেখো এখানে একটা ত্রিকোণ, একটা কোণ দেওয়া আছে না, কোণ দেওয়া। আবার এই বাহুর মান আমরা জানি, তার মানে ত্রিকোণমিতির সাহায্যে আমরা যদি এখানটা সমকোণী ত্রিভুজ ড্র করি, জাস্ট লম্বটা টানি, তাহলে কিন্তু আমরা ত্রিকোণমিতির সাহায্যে এই লম্বর দূরত্ব খুব সহজেই বের করে ফেলতে পারবো। আবার এই যে এফ দেখতেছো না, এফ এর দৈর্ঘ্য কিন্তু খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো। আগে বলো এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, এখন কথা হইলো যদি বের করতে পারি, না, মজার বিষয় এখানে আরো আছে। আমরা অ্যাকচুয়ালি এই এই লম্বটার দূরত্ব কখনো বেরই করতে পারবো না, আবার এফ এর দৈর্ঘ্য আমরা কখনো বের করতে পারবো না। কারণ তুমি যদি এই ত্রিকোণমিতি ব্যবহার করতে চাও, তোমার লাগবে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? বাট এইখানে দেখো তো, আমি যদি এইভাবে ড্র করি, তোমার সমকোণী ত্রিভুজ তুমি পাইছো দুইটা, ঠিক আছে, কিন্তু ঘটনা হইলো তুমি যখন এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করবা, তখন তোমার যদি কোনোভাবে এতটুকুর মান জানা থাকতো, তাহলে সেইটার সাহায্যে তুমি এফ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারতো, অথবা এই যে এফ এখান থেকে যে লম্বটা হবে এটার দৈর্ঘ্য তুমি বের করতে পারতা, যদি এতটুকুর মান তুমি জানো। তুমি এই পুরোটুকুর মান জানো 8 সেন্টিমিটার, বাট এতটুকুর মান কত এটাকে তুমি আসলে আন্দাজে 4 সেন্টিমিটার বলতে পারবা না, কারণ এটা একটা আয়ত ভাই। এটা আয়তের বাইরে যখন তুমি এভাবে আঁকো, এটা আসলে সমান সমান তুমি আসলে এভাবে বলতে পারো না। ঠিক আছে, যাই হোক, এখানে আসলে আমাদের ডাটায় সমস্যা আছে, এখানে আরো ডাটা লাগবে। ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বারটা দেখো।
7 নম্বর, এজিবি অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার? এজিবি কোথায় ভাই? এই যে এজিবি। এজিবি এই জিনিসটা একটা কি? এজিবি জিনিস তারা বইলাই দিছে, এটা একটা অর্ধবৃত্ত। এই যে এটা এজিবি, এটা একটা কি? অর্ধবৃত্ত। এখন অর্ধবৃত্তের পরিধি জানতে চাইছে। আচ্ছা, নর্মাল একটা বৃত্তের পরিধি কত? 2 পাই আর, আর এখানে বলছে অর্ধবৃত্তের পরিধি, তার মানে আমার বৃত্তের যে পরিধি সেটাকেও কিন্তু আমরা চাইলে 2 দিয়া ভাগ করে দিতে পারি, তাহলে আমার অর্ধবৃত্তের পরিধি বের হয়ে যাবে। 2 2 তো কাটাই যায়, থাকবে শুধুমাত্র পাই আর আর। আচ্ছা, আর এর ভ্যালু কি আমরা জানি? অর্থাৎ এই যে অর্ধবৃত্তটা, এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? এই যে এটা তো শুধুমাত্র অর্ধেক বৃত্ত। পুরো বৃত্ত কেমন? পুরো বৃত্ত কিন্তু এরকমই, ঠিক আছে, এরকম পুরো বৃত্ত। তাহলে এই পুরো বৃত্তের ব্যাসার্ধ কি 12 সেন্টিমিটার নাকি 6 সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তাহলে 6 পাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো তো কত আসে। 18.85 আসবে সম্ভবত, ওই যেটা আছে অপশনে। হ্যাঁ, 18.849, ওই 849 মানে হইলো কি 85 প্রায়। ওকে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বলো তো অঙ্কগুলো কেমন লাগলো? এর পরবর্তীতে একটা বড় অঙ্কে এখন আমরা আসছি। মানে বড় কি, এতক্ষণ এমসিকিউ করছে তো, এখন তার থেকে একটু বড়। একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা জিনিসই দেওয়া আছে। এখন চাইছে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। আচ্ছা, এটা আয়তাকার ঘনবস্তুর তোমার এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে, এটার মানে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বারা আসলে বোঝায় যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমগ্র পৃষ্ঠের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি তোমাদের কারো জানা আছে? নিশ্চয়ই জানা থাকা উচিত। 2 × AB+BC+CA, এটাই হলো পৃষ্ঠতল অথবা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন 2 × এই AB, এ মনে করো হলে গিয়ে 16 মিটার, বি ধরলাম 12 মিটার, আর সি ধরলাম 4.5 মিটার। এখন এবি করলে কত হবে? 16 × 12, তার মানে 192 সম্ভবত। তারপরে বিসি, 12 আর 4.5 গুণ করলে কত হয়? গুণ করে দেখো তো তোমরা। 48, মেবি 54 টাইপের কিছু একটা হবে। হ্যাঁ, 54। দেন আমার কাছে আছে সিএ, মানে এটা এ আর সি গুণ করো, তাহলে কত হয়? 16 × 4.5, তাহলে আসবে 72। ওকে, আচ্ছা এগুলো এখন একটু যোগ করে দেখো কত আসে। 72 + 54 + 192, যোগ করলে যোগফল আসছে 318। এর সাথে আবার 2 গুণ করব, 636 আসছে আমার। 636। আর একক কি হবে? সব মিটারে দেওয়া ছিল, তাহলে মিটার স্কোয়ার। আবার এই যে কর্ণের দৈর্ঘ্য, ভাই কর্ণের দৈর্ঘ্যের সূত্র তো আমরা নিশ্চয়ই জানি আয়তাকার ঘনবস্তুর, তাই না? সামগ্রিকভাবে কর্ণের দৈর্ঘ্য হলো গিয়ে তোমার s√a² + b² + c², তার মানে √16² + 12² + 4.5²। আচ্ছা, এগুলো যদি আমরা একটু বসাই, দেখো আমার অ্যান্সার আসছে 20.5, 20.5। একক কি হবে? এটা কিন্তু কর্ণের দৈর্ঘ্য, তার মানে অবশ্যই মিটারই হবে। আবার আয়তন নির্ণয় করতে বলছে। আয়তন নির্ণয় করা তো কোনো ব্যাপার না, কারণ আয়তনের সূত্র আমরা সবাই জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন বের করে দেখো যে 16 × 12 × 4.5 কত হয়? 864। তার মানে আচ্ছা, একক কি হবে? মিটার গুণ মিটার গুণ মিটার, তার মানে ঘন মিটার। বলো বুঝছো কিনা? এটা হলো কি আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা হলো কর্ণের দৈর্ঘ্য, আর এটা হলো আয়তন। ক্লিয়ার? পরবর্তী ম্যাথের দিকে আমরা সব একটু লক্ষ্য করি। 9 নাম্বার, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার, এখানে কিন্তু অনুপাত দেওয়া, এক্স্যাক্টলি বলা নাই, অনুপাত দেওয়া। যেমন যদি এরকম দেওয়া থাকে যে তোমার এবং তোমার বোনের চকলেটের সংখ্যার অনুপাত হইলো ধরো 2x/4x, 2x/4x, তার সরি 2:4x, কেন ধরা লাগবে না তো আমার। তোমার বোন এবং তোমার চকলেটের অনুপাত 2:4। প্রথমে বলছি যে তোমার বোন ও তোমার চকলেটের অনুপাত, ঠিক আছে, অনুপাত সবসময় যথাক্রমে দেওয়া থাকে। তাহলে তোমার বোন এদিকে 2 আর তোমার চকলেট এদিকে 4, তার মানে বোনের যদি 2টা চকলেট থাকে, তোমার থাকবে 4টা চকলেট,
বোনের যদি একটা চকলেট থাকে তোমার থাকবে দুইটা চকলেট, তার মানে সবসময় তোমার চকলেটের সংখ্যা বোনের চকলেটের সংখ্যার এই ক্ষেত্রে দ্বিগুণ হবে। তাহলে বোনের যদি এক্স সংখ্যক চকলেট থাকে তোমার চকলেট থাকবে এক্স এর দ্বিগুণ, মানে 2x টা। বলো বুঝছো কিনা? তাহলে এই ধারণাটাকেই ব্যবহার করা হয়েছে এই কোশ্চেনে। ওকে, কিভাবে ব্যবহার করা হয়েছে? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিসই দেওয়া আছে কিন্তু অনুপাত আকারে। তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে যে ধরি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য 21x, প্রস্থ 16x এবং উচ্চতা 12x। এই এক্স যুক্ত করবা। কেউ যদি চায় এখানে ওয়াই জেড ক খ গ ঘ যে কোনো কিছু যুক্ত করতে পারতো, তবে এক্স যুক্ত করলে এটা আসলে একটু স্বাভাবিক লাগে। এখন বলা আছে যে কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার, তার মানে কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমাদের দিয়ে রাখছে তারা। ঠিক আছে, কর্ণের যে দৈর্ঘ্য এটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে আগে থেকেই। এখন কর্ণের দৈর্ঘ্যের আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি তোমাদের মনে আছে? √a² + b² + c²। এদিকে বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু এই যে 21x, 16x আর 12x। তাহলে এই অনুসারে আমরা যদি এটা বসাই 21² + 16x² + 12x²। আগে বলো তো এই লাইনটা বুঝছো কিনা? এটাগুলো করলে তোমার কি বের হবে? কর্ণের দৈর্ঘ্য বের হবে। আর কর্ণের দৈর্ঘ্য কিন্তু তারা বইলাই দিছে 87 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে এটা সমান সমান কিন্তু আমার 87 হবে। বলো এতটুকু বুঝছো কিনা? এতটুকু যদি বুঝে থাকো তাহলে এখন জাস্ট এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার দেখো কত হয়। 21-এর স্কোয়ার করলে কত হয়? 441 নাকি? 441x² প্লাস 16-এর স্কোয়ার করলে কত হয় দেখি তো? 16 স্কোয়ার 256। হ্যাঁ, 256x²। আবার 12 কত? 144। তাহলে 144x² ইকুয়ালস টু, এই √টাকে আমি একসাথে যদি এই পাশে পাঠিয়ে দিই তখন কিন্তু স্কোয়ার হয়ে যাবে। তাহলে 87 এর স্কোয়ার কত? 7569। এখন দেখো তো এই x² রিলেটেড যে তিনটা পদ আছে এই তিনটা পদ আমরা একটু যোগ করি। যোগ করলে কত হয়? 144 256 মানে 390, মানে 400 841 হবে। 841 এর ভ্যালু হবে কত? 7569। তাহলে এখান থেকে একটু সিম্পল হিসাব করে বের করো যে x² এর ভ্যালু কত। 7569 ভাগ 841 ভাগ করলে কত আসে? 9। তার মানে x² এর ভ্যালু 9। অতএব আমি তো লিখতেই পারি এখন যে x সমান সমান 9 এর বর্গমূল মানে 3। x এর ভ্যালু বের হয়ে গেল, হয়েছে কিনা? এখন তুমি যদি এখানে x এর ভ্যালু বসাও প্রত্যেকটাতে তাহলে তোমার কিন্তু অরিজিনাল দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা বের হয়ে যাবে। এখন আমি সেটাই করব। তাহলে অরিজিনাল দৈর্ঘ্য কত? 21 × 3 তার মানে 63। অরিজিনাল প্রস্থ কত? 48। আবার অরিজিনাল উচ্চতা কত? 36। আগে বল এতটুকু বুঝছো কিনা তোমরা? বুঝছো ভাই? একটু বলো। দেখো এখন যেহেতু আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই পেয়ে গিয়েছি, এখন কিন্তু খুব সহজেই এই ঘনবস্তুটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। দেখো ঘনবস্তুর ক্ষেত্রফল কখনো আমরা বের করব না, আমরা যেটা বের করব সেটা হলো বিভিন্ন তলের ক্ষেত্রফল। যেমন এখানে কিন্তু বলে নাই ঘনবস্তুর অমুক তলের ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু এখানে তল নির্দিষ্ট করে বলা নাই, তার মানে মিন করা হইতেছে ঘনবস্তুতে যতগুলো তল আছে সেই সকল তলের মোট ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আমরা নিশ্চয়ই জানি যে ঘনবস্তুটিতে মোট কিন্তু 6টা তল থাকে। তো সেই 6টা তলের ক্ষেত্রফলে আমাদের এখানে বের করতে হবে, এবং তার জন্য আমাদের কাজটাকে একটু সহজ করার জন্য একটা সূত্রও আছে যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম, তাই না? সেটা হলো 2 × AB প্লাস BC প্লাস CA। এখন এখানে তুমি ভাই মানগুলো একটু বসাও, দেখবা তোমার কিন্তু কাহিনী হয়ে গেছে। এই যে এবি, এবি মানে কি? 63 × 48। ঠিক আছে, 63 × 48 কত হয়? 3024। 3024। আবার বিসি মানে 48 × 36 কত হয়? 1728। তারপরে সিএ, তার মানে 63 × 36 2268।
এখন এই যে কটা বের হয়েছে সেগুলো যোগ করো, ঠিক আছে? 2268 যোগ 1728 যোগ 3024, সব যোগ করলে যোগফল হয় 7020। এর সাথে 2 গুণ করলে হবে 14040। ওকে, বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? 14040, এটাই হলো আমাদের ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল। বলো কারো কোনো প্রশ্ন এখানে আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা একটু সামনে যাই। 10 নম্বরে কি বলা, একটা আয়তাকার ঘনবস্তুর এইখানে 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। দেখো আয়তাকার ঘনবস্তু যদিও আসলে একটা 3D জিনিস, এটাকে আসলে আমরা চাইলেও খাতায় সুন্দরভাবে ড্র করতে পারবো না। তারপরে আমরা যেন ভাষাভাবে বুঝতে পারি, এর জন্য আমি একটু চেষ্টা করতেছি। বুঝছো, এখানে আসলে 3D অ্যানিমেশন আমার উচিত ছিল 3D অ্যানিমেশন দেখাইয়া পড়ানো, বাট আমার 3D অ্যানিমেশন আমি পাই নাই কোথাও, বা আমি হয়তো বা ঠিকভাবে চেষ্টা করি নাই। এর পরবর্তীবার যখন বুঝাবো তখন চেষ্টা করবো যেন আমি তোমাদেরকে 3D অ্যানিমেশন দেখাই পড়াইতে পারি। তো এখানে যে জিনিসটা আমি আঁকছি, দাঁড়াও, এখানে এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। এটাই হইলো একটা কি, তোমার আয়তাকার ঘনবস্তু। ওকে, এই জিনিসটাকে আমি যদি একসাথে চুজ করি, দেখি তো এই জিনিসটাকে আমি চুজ করলাম একসাথে। ওকে, এখন এটাকে ঘোরানো যায়, এই যে ঘোরাইতে পারতেছি। ঘোরাইতে পারলেও আমরা কিন্তু এটাকে 3D বানাইতে পারবো না, বুঝছো? এটা হলো একটা তোমার কি বলে সীমাবদ্ধতা আর কি। যাই হোক, এই ছবিটার দিকে আমরা একটু তাকাই। এই ছবিটাই বলছে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। তার মানে এই যে ঘনবস্তুটা দেখতে পাইতেছেন, এর ভূমি কোথায় বা ফ্লোর কোথায়? দেখো এই যে নিচের, এটা ফ্লোর না? এটা দেখো, এই যে সামনের এই পার্টটা, এই পোর্শনটা আমি মার্ক কিভাবে করে, এই পোর্শনটা, এই পোর্শনটা হলো কি সামনের অংশ। কি সামনে মানে তুমি সামনে দিয়ে দেখতে পারতেছো। আবার এই যে জিনিসটা, এটা হলো পিছনের অংশ। এটাও কিন্তু তুমি বলতে পারো যে দেখতে পাবা না, অন্যদিকে ঘুরে গেলে ওই সময় দেখতে পাবা। দেন এই যে সারফেসটা, এইটা হলো কি ডান পাশের সারফেস, ঠিক আছে? ডান পাশ। আর এই যে সারফেসটা, এটা হলো বাম পাশের সারফেস। সরি, সারফেস তো না, সারফেস, ঠিক আছে, তল, বাম পাশের তল। আর এই যে দেখতেছো এটা কি, এটা হলো উপরের দিকের তল। টপ ভিউ যখন হবে তখন তুমি দেখতে পারবা। আর নিচে এই জিনিসটা, এটা হলো গিয়া বটম ভিউ বা একদম নিচে ফ্লোর। আগে বলে এতটুকু বুঝছো কিনা? এখন এখানে বলা আছে যে আয়তাকার ঘনবস্তুটা ভূমির উপর দণ্ডায়মান। কেমন ভূমি? 48 বর্গমিটার ভূমি। তার মানে আমার এখানে যে ভূমিটা আছে, এই ভূমির ক্ষেত্রফল কিন্তু তারা বইলা দিছে। ক্ষেত্রফল কত বইলা দিছে? 48 বর্গমিটার বইলা দিছে। এখন তুমি একটু চিন্তা করো ভাই, একটু ডিপলি চিন্তা করো। হ্যাঁ, এই এই ক্ষেত্রফলটা যদি 48 বর্গমিটার হয়, তার মানে অবশ্যই দেখো এইটা মনে করো এক্স, এক্স মিটার, আবার এইটা মনে করো ওয়াই মিটার। তাহলে এই এক্স আর ওয়াই, দেখো এটার ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ না? তাহলে এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে গুণফল কত হবে? গুণফল হবে অবশ্যই 48 বর্গ মিটার। তাহলে আমি আলাদা আলাদা ওয়াই যদি নাও ধরি, আমি এইভাবেও চাইলে করতে পারি যে একটাকে আমি ধরলাম এক্স। দেখো বলছে কি, যে ক্ষেত্রফল, যে ভূমির উপর দণ্ডায়মান সেই ভূমির ক্ষেত্রফল 48 বর্গ মিটার। তার মানে ওই ভূমির দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে আমার কিন্তু 48 বর্গ মিটার হবে। এখন দৈর্ঘ্য আমি ধরলাম এক্স, আমার যেহেতু দেখো এক্স এর সাথে মানে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে আমার গুণফলটা হবে 48 বর্গ মিটার। তাহলে যে জিনিসটা গুণ করব মানে প্রস্থ, এই প্রস্থ সমান সমান কি আমি লিখতে পারি যে 48/x? লিখতে পারে কিনা? তার মানে দৈর্ঘ্য হইল এক্স আর প্রস্থ হইল 48/x। এতটুকু ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলো। কেউ যদি চাইতো তাহলে কিন্তু এটাকে ওয়াই ধইরা দেন প্রশ্ন মতে এক্স ওয়াই সমান সমান 48, অতএব ওয়াই সমান সমান 48/x, ওইভাবেও লিখতে পারে। কমপ্লিটলি তোমার ইচ্ছা, বলো বুঝছো কিনা? আচ্ছা, একটু সমীকরণ সাজাও তাহলে। দেখো এক্স ওয়াই সমান সমান 48, অতএব ঘরটির আয়তাকার ঘনবস্তুটির প্রস্থ ওয়াই সমান সমান 48/x। বুঝলাম। এখন আরো কিছু কথা বলা, যেমন এর উচ্চতা 3 মিটার। এই যে উচ্চতা দেখতেছো না, উচ্চতা, উচ্চতা,
উচ্চতা, এই উচ্চতা হলো গিয়ে 3 মিটার, এবং কর্ণের দৈর্ঘ্য তারা বলে দিচ্ছে যে 13 মিটার। কর্ণ কোনটা জানো? মনে করো তুমি যদি এই যে বিন্দু আছে এই বিন্দু থেকে কর্ণ আঁকতে চাও, তোমার প্রথমত এই বিন্দুর একদম সোজাসুজি বিপরীত দিকে কোন বিন্দু আছে? এই সারফেসেই এই বিন্দুটা আছে। এখন এই বিন্দুটার উপরে যাইতে হবে তোমার, মানে এই বিন্দু। তার মানে একদম শুরুতে যেখানে ছিলাম আর শেষে যেখানে আসছে এই দুইটা জাস্ট কানেক্ট করে দিলেই কিন্তু তুমি কি পাবা? তুমি এই আয়তাকার ঘনবস্তুটির একটা কর্ণ পাবা। এখন তুমি এদিক থেকেও আঁকতে পারো, তুমি এদিক থেকে এইভাবে আঁকতে পারো, তুমি এদিক থেকে এইভাবে আঁকতে পারো, ঠিক আছে? আবার তুমি এদিক থেকে এইভাবে আঁকতে পারো, কমপ্লিটলি তোমার ইচ্ছা, এখানে অন্য কিছু না। বলছে যে এই আয়তাকার ঘনবস্তুর যে উচ্চতা, উচ্চতা হবে 3 মিটার, এটা তো অলরেডি পড়ছি। আচ্ছা, কর্ণ 13 মিটার। এই ইনফরমেশনটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বলে তুমি মনে করো? আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি আমরা জানি? √a² প্লাস b² প্লাস c², এরকম কিছু একটা না বলো? তাহলে √ একটা বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে √x² প্লাস আরেকটা বাহুর দৈর্ঘ্য ওয়াই, কিন্তু আমি কিন্তু দেখাইছি ওয়াই মানে হইলো গিয়ে 48/x, তাহলে 48/x, এটা হলো গিয়ে বি, আর এটার স্কোয়ার, এ √a² প্লাস b² প্লাস এখন সি। আচ্ছা, সি বলতে কি? সি বলতে কিন্তু বোঝানো হইতেছে ভাই, দেখো এটা যদি দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ হয়, তাহলে সি বলতে বোঝে যে উচ্চতা। এখন উচ্চতাটাও কিন্তু আমাদেরকে বইলাই দিয়েছে যে 3 মিটার, তাহলে আমি সেটা মান বসাই দিই, প্লাস 3 এর স্কোয়ার কত? 3×3 = 9। এখন এই যে আমি করলাম, এটা কি বের করতেছি? এটা কিন্তু আমি √a² প্লাস b² প্লাস c², তার মানে কর্ণের দৈর্ঘ্য বের করতেছি। বাট কর্ণের দৈর্ঘ্য কি বের করতে বলছে? কর্ণের দৈর্ঘ্য তো আমার দেওয়াই আছে 13 মিটার, তার মানে আমি জাস্ট সমীকরণ ক্রিয়েট করবো। এটা সমান সমান কত? এটা সমান সমান 13। এখন এই সমীকরণটা সমাধান করলেই কিন্তু তোমার অজানা রাশি x এর মান বের হয়ে যাবে। কিভাবে দেখো, x² প্লাস নিচে x² আচ্ছা 48 এর স্কোয়ার কত? 40, আচ্ছা 48 এর স্কোয়ার হবে 2304, 2304, ওকে, প্লাস 9 ইকুয়ালস টু এই √ সমান চিহ্নের এই পাশে আসলে হয়ে যাবে স্কোয়ার, 13 169। তারপরে আরো একটু প্র্যাকটিস করো। এই 9টা মনে করে এই পাশে চলে গেল, 169 থেকে 9 বিয়োগ করলে হয় কত? 169 থেকে 9 বিয়োগ করলে হয় শুধুমাত্র 160, বুঝলাম। আচ্ছা, এখন আমরা আবার যদি যোগ যোগ করার জন্য আগে লসাগু করি, x⁴ প্লাস 2304 সমান সমান 160। তারপরে আর গুণ যদি তুমি করো, তাহলে এরকম অনেকটা হয়ে যাবে যে x⁴ প্লাস 2304 মাইনাস 160x²। আচ্ছা, এই জিনিসটা আমি কি বুঝাইলাম বলো? এই x⁴ প্লাস 2304, এটা তো নিশ্চয়ই তুমি বুঝছো, বুঝছো কিনা? বুঝো নাই? আরই গুণ করছি বাবা, এইটার সাথে নিচে আছে 1, আছে 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয়, আর 160-এর সাথে x² গুণ করলে 160x² হয়। আমি দুইটা লাইন স্কিপ করে একসাথে করছি। এই সমান চিহ্নের ডান পাশে মনে করে 160x² ছিল, সেটাকে বাম পাশে নিয়ে নিছি, তখন কিন্তু মাইনাস 160x² হয়েছে, ঠিক আছে? এখন এটা সমান সমান কি, জিনিসটা কি ভাই বলো? কারো কি কোনো আইডিয়া আছে আমরা আসলে কি করতেছি? প্লিজ কেউ একটু বলো, নাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু শেষ হয় নাই, আমার এখান দিয়ে সমান সমান শূন্য দিতে হবে, নাইলে আমার এই অঙ্কটা হবে না। এখন আমাদের এখানে চাইছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, তার মানে আমাদের মূলত দৈর্ঘ্য ধরছিলাম কত? এক্স না, তাহলে এক্স এর ভ্যালুটা লাগবে, আর প্রস্থ ধরছিলাম কত? 48/x, তাহলে এক্স এর মানটা বের করার পরে তুমি এখানে বসাইলে কিন্তু অটোমেটিক্যালি ওয়াই এর মানটা বা প্রস্থের মানও কিন্তু বের হয়ে যাবে। আগে বলো এতটুকু তোমরা বুঝছো কি না? আচ্ছা ঠিক আছে, এখানে তো আমরা নর্মালি ভাই কিছুই করিনি, আমরা জাস্ট যোগটোগ করছি, দেন এই সমীকরণটা আমরা পাইছি। এখন এই সমীকরণটা আমরা পাইছি, এই সমীকরণটা আসো আমরা সবাই মিলে একটু সমাধান করি। সমাধান করলে কিন্তু এক্স এর মনে করো বিভিন্ন মান আসবে, তো সেই এক্স এর বিভিন্ন মানগুলোই আমার বের করে দেখাও একটু। এটা নিজেরাও তো একটু করতে পারো চাইলে। তো দেখো তো কত আসে। x⁴ মাইনাস 160x² প্লাস 2000
304। আমি জাস্ট একটু ফরম্যাট অনুসারে সাজাইলাম, আর কিছুই এখনো করি নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসটা কিভাবে আমরা করতে পারি বলো? এটা হচ্ছে x⁴। এক্স স্কোয়ার হলে একটা কথা ছিল, তবে x⁴ হলে একটু সমস্যাও আছে। পারবা? দেখো এই টাইপের ম্যাথ আসলে তুমি একটু ইজিলি সলভ করতে পারো। কিভাবে? লক্ষ্য করো, এদিকে কিন্তু x⁴ দেওয়া আর এইখানে এক্স স্কোয়ার দেওয়া। ঠিক আছে, আমরা সাধারণত যে ইকুয়েশনগুলো সলভ করি সেখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস একটা ধ্রুবক থাকে, মানে এখানে একটা 2 থাকে, এখানে থাকে 1, আর এখানে তো একটা ধ্রুবক থাকে, কিন্তু এখানে 4 আর এখানে 2 আছে। তাহলে একটা কাজ আমি চাইলে করতে পারি, যদিও একটু বড় হয়ে যাবে, তারপরেও মনে করো ধরি এক্স স্কোয়ার সমান সমান পি। এক্স স্কোয়ারকে পি ধরলাম, তাহলে x⁴ মানে কি? x⁴ মানে হবে পি এর স্কোয়ার মাইনাস 160, এক্স স্কোয়ার মানে হলো গিয়ে পি প্লাস 2304 ইকুয়ালস টু 0। এখন জাস্ট তুমি পি এর মান বের করো, পি এর মানটা হবে এক্স স্কোয়ারের মান। ঠিক আছে, সেইখান থেকে এক্স এর মানটা আমরা বের করে ফেলতে পারবো আই হোপ। তো এটা এখন দেখো 2304, এটা মিডল টার্ম ব্রেক করতে গেলে বেশ ভালোই একটা সময় লাগবে। তোমরা লাগলে একটু ক্যালকুলেটরের সাহায্যে সলভ করবা, কেমন? ক্যালকুলেটরে যেমন আমার হলো গিয়া 991 ইএস প্লাস, এখানে আমি এই ইকুয়েশনে গেলাম, তারপরে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সেখানে গেলাম, এর মান দিলাম 1, বি এর মান দিলাম -160, আর সি এর মান দিলাম 2304। দেন এই কত আসছে? 144 আর 16, 144 আর 16, পি এর ভ্যালু আসছে দুইটা, পি সমান সমান 144 অথবা 16। মাঝখানে কিন্তু লেখা আছে, আমি আর সেগুলো লেখলাম না, আশা করি তোমাদের মনে আছে, তাই না? তুমি মনে করো ক্যালকুলেটরের মাধ্যমে বের করলা যে 144 আর 16, বাট এটাকে তুমি খাতায় কিভাবে লিখবে? তুমি খাতায় আরো মাঝখানে লাইন এভাবে করবা যে পি স্কোয়ার -144 -16, মানে -144 পি মাইনাস 16 পি প্লাস 2304 ইকুয়ালস টু 0। দেন তুমি আবার পি কমন নেবা, পি -144, দেন এখানে আবার পি -144 লিখবা, দেন এখানে -16 ইকুয়ালস টু 0, তারপরে পি -144 ইন্টু পি -16 ইকুয়ালস টু 0। তাহলে দেন হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0, তারপরে এই লাইন পি সমান সমান 144 অথবা 16। বুঝছো? এর ভিতরে এখন আমার দেখতে হবে যে দুইটা মান গ্রহণযোগ্য হয় কিনা আসলে। দেখো পি এর মান 144 হইলে, দেখো পি মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের মানে 144 যদি হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 12, অথবা এক্স স্কোয়ারের ভ্যালু, দেখো এক্স স্কোয়ারের ভ্যালু যদি 16 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? অবশ্যই 4 হবে। আগে দেখো তো এইখানে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা এই এক্স এর মান নিয়ে? আছে সমস্যা? সমস্যা যদি না থেকে থাকে, তাহলে এক্স এর মান যদি 12 হয়, তাহলে তুমি এদিকে বসাও, এক্স এর মান 12 হইলে ওয়াই এর মান হয় কত? ওয়াই এর মান হবে 4। আবার এক্স এর মান যদি 4 হয়, তখন কিন্তু আমার ওয়াই এর মান হবে 12। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। অ্যাকচুয়ালি দুইটা মানই গ্রহণযোগ্য। তোমার দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, প্রস্থ হবে 4 মিটার, আর দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, প্রস্থ হবে 12 মিটার। ইজ ইট ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। আমরা খুব সম্ভবত এরকম ম্যাথ করছি উদাহরণে। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। যখনই এই টাইপের কোশ্চেন আসবে, যেটা নির্ণয় করতে বলছে সেটাকে আগে আমার ধরে নিতে হবে, যে ধরি বাক্সটির কাঠের পুরুত্ব সমান সমান এক্স, আর এককটা দেখো তো এখানে সবকিছু সেন্টিমিটার আছে না, তাহলে এক্স সেন্টিমিটার। পুরুত্ব যদি এক্স সেন্টিমিটার হয়, তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে বাক্সের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা যেহেতু একটা আয়তাকার বক্স, তাহলে আয়তাকার বক্স মানেই কিন্তু তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো? 2 ইন্টু
এবি প্লাস বিসি প্লাস সিএ, এটাই কিন্তু হবে সূত্র। কিন্তু এখানে এ হিসাবে এর ভ্যালু কত বসাবো? আমি এর ভ্যালু দেখো, আমি এটাকে মনে করো ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। আয়তাকার কাঠের বক্সের এগুলা কিন্তু বাইরের মাপ, বাইরের মাপ, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে যে 88 বর্গ সেন্টিমিটার, দেখো এই যে 88 বর্গ সেন্টিমিটার, এটা কি? এটা হলো সম্পূর্ণ ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে তোমার এখানে যে এ বি সি বসাবা, এগুলো কিন্তু ভিতরের মাপ বসাইতে হবে। তাহলে বাইরের মাপ যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে তোমার ভিতরের, মনে করো বক্স সহ, ঠিক আছে, দাঁড়াও বক্স এটা কি বলে, বাইরের মাপে যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ভিতরের যে মাপ সেটা কিন্তু হবে 8 - 2x সেন্টিমিটার। আগে বলো এই কথাটা তোমরা বুঝছো কিনা? বুঝছো? এগুলো ওই যে ছোটবেলায় আমি তোমাদের দেখাইছিলাম না, পুকুরের মতো আইকা, মানে পুকুরের যে কিছু ম্যাথ ছিল না, করতাম আমরা, অনেকটা কিন্তু সেরকমই। গতকালকে মেবি আমি দেখাইছিলাম, তারপরেও একবার দেখাই দিই, কারণ এমন হইতেই পারে যে অনেকে হয়তো বা গতকালকে ক্লাসটা করে নেয়। ঠিক আছে, শুধুমাত্র তাও কি গেল কোথায়, এই যে, আচ্ছা এই যে একটা পাইলাম, ঠিক আছে, এটাকে একটু বড় করে দিই। আচ্ছা না, বড়টাকে হ্যাঁ করলাম, সমস্যা নেই, এটা একটু ছোট। এখন দেখো আমি যেটা বলতেছিলাম, মনে করো এই হলো একটা বক্স, এই বক্সটা তোমার চারোদিকে, হ্যাঁ, পুরুত্বটা সমান। এই পুরুত্বটাকে আমরা ধরছি যে 1 সেন্টিমিটার। এখন বাইরের মাপ দেখো, এটা তো জাস্ট আমি শুধু মনে করো দৈর্ঘ্য আর প্রস্থ আঁকতে পারছি, উচ্চতাটা আমি দেখাইতে পারতেছি না। তুমি এইভাবে চিন্তা করো যে এই যে জিনিসটা আমি দেখতেছি না বক্স, এই বক্সটা মনে করো আমি উপর দিক দিয়ে দেখতেছি, উপর থেকে দেখতেছি, ঠিক আছে, টপ ভিউ। তো টপ ভিউ এ লক্ষ্য করো, এই বক্সের বাইরের মাপ, বাইরের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ভিতরের দৈর্ঘ্য কতটুকু হবে? এই দুই পাশে তো আমার মানে, যাই হোক দেখো, তাহলে 8 থেকে এই পাশেও এক্স বিয়োগ হবে, এই পাশেও এক্স বিয়োগ হবে, তাহলে 8 - 2x। আবার প্রস্থ কত হবে বলো তো? প্রস্থ হবে 6 - 2x। আর একইভাবে আমার উচ্চতা হবে 4 - 2x। সব কয়টাই কিন্তু সেন্টিমিটার। আগে বলো এই লাইনটুকু তুমি বুঝছো কিনা? যদি বুঝে থাকো, তাহলে এখন আর মানে নতুন তেমন কিছু নাই, এগুলা যাই বলবো তুমি সবই পারবা। ঠিক আছে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে ভিতরের ক্ষেত্রফল কত? 88 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে লেখা, এখানে লিখবা প্রশ্ন মতে, দেন 2 এই যে এ বি, এইটা এ, এইটা বি, তার মানে 8 - 2x ইন্টু 6 - 2x এ বি প্লাস বিসি, ঠিক আছে, 6 - 2x, এটা হলো গিয়ে বি, আর সি এর মান হলো গিয়ে 4 - 2x, এ বি প্লাস বিসি প্লাস সি এ, সি এ হবে 8 - 2x ইন্টু 4 - 2x, 2 × এবি প্লাস বিসি প্লাস সি এ। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট। এখানে যদি একটা ফার্স্ট ব্র্যাকেট দাও, এটা দেখতে আসলে অসুন্দর লাগে। যাই হোক, এটা যে বের করলাম, এটা কি? এটা হলো গিয়ে ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের বা সমগ্র পৃষ্ঠের অথবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর মান কত বলে দিয়েছে? 88 বর্গ সেন্টিমিটার। এখন এই ইকুয়েশনটা সলভ করলে আমার কিন্তু এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। বলো পারবা কিনা? এই যে 2 পুরোটা এই পাশে গুণাকার আছে না, সমান চিহ্নের এই পাশে গেলে কিন্তু আমি একসাথে এই 88 দিয়ে 2 কে ভাগ কইরা 44 লেখা যেতে পারি। ঠিক আছে, 44। আসো এখন আমরা এই ইকুয়েশনটা সলভ করি, মজা হবে, ঠিক আছে। গুণ গুণ তোমরা একটু নিজেরা করো, দেন আমার সাথে মিলাও। আশা করব যে তোমরা এটলিস্ট গুণ পারো। ঠিক আছে, আচ্ছা দেখো আমি গুণটা করে ফেলাইছি। এখন আমাদের একটু জাস্ট যোগ বিয়োগ করতে হবে, আর তেমন কিছুই না। এই যে এক্স স্কোয়ার রিলেটেড টার্মগুলো আগে দেখো, এক্স আমি কালার দিয়ে দেখাই, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, তার মানে মোট কত? 12x²। এখন আমরা এক্স সম্বলিত পদগুলোর দিকে একটু তাকাই। -16x -12x, তার মানে -28, -28x, দেন আরো -12, তার মানে -40x, -48x, তারপরে
মাইনাস 64x মাইনাস 72x, তাহলে লিখি মাইনাস 72x। এখন শুধুমাত্র ধ্রুবক পদ নিয়ে গুলা দেখবো আর কি। 48-এর সাথে যোগ করো 24, 72 হয়, 72, দেন 72 আর 32 যোগ করলে কত হয়? 104, 104। আর এই পাশে যে 44, সেটা যদি এই পাশে আসে তাহলে বিয়োগ হবে। 104 থেকে 44 বিয়োগ করলে কত হয়? 60, তাহলে প্লাস 60 ইকুয়ালস টু 0। বুঝলা কি কিছু বলতেছিলা? দেখো 12, 72, 60 এই তিনটাই কিন্তু আমার 12 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে আমি 12 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়ালস টু 0 এই জিনিসটা থাকবে। এখন এই ইকুয়েশনটা সলভ করলে তোমার কিন্তু এক্স এর দুইটা মান বের হবে, যার মধ্যে হয়তো একটা ভ্যালিড হবে আর একটা ইনভ্যালিড হবে। তো মিডল টার্ম ব্রেক করতে পারো চাইলে। মিডল টার্ম ব্রেক কি করো? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 ইকুয়ালস টু 0। তার পরবর্তী লাইনে আমি যদি x কমন নিই, x মাইনাস 5, আবার এখানে x মাইনাস 5, দেন আবার মাইনাস 1, আচ্ছা x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে এর পরবর্তী লাইনে আমি লিখতে পারি হয় x সমান সমান 5 অথবা x সমান সমান 1। এখন x এর পরিচয় কি ছিল? x কিন্তু ছিল কাঠের পুরুত্ব, তাই তো? আচ্ছা এখন দেখো, আমার এই যে আয়তাকার কাঠের বক্সটা আছে, এই কাঠের বক্সের ডাইমেনশনগুলোর দিকে একটু তাকাও। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যেদিকে আমার উচ্চতা আছে 4 সেন্টিমিটার, সেইখানে আমার পুরুত্ব কি কখনো 5 সেন্টিমিটার হইতে পারে নাকি পারে না? এটা তো আনরিয়েলিস্টিক, তাই না? তাহলে x এর ভ্যালু কিন্তু 5, এটা গ্রহণযোগ্য না। অতএব x সমান সমান 1 সেন্টিমিটার। অতএব বাক্সটির পুরুত্ব 1 সেন্টিমিটার। বলো বুঝছো কিনা? 12 নম্বরের দিকে সবাই একটু লক্ষ্য করো, কি বলা আছে এখানে? একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। এই দুইটা মিটারে দেওয়া থাকলেও আমাদের পুরুত্বটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া। তো পরবর্তীতে কিন্তু একটু সমস্যা হইলেও হইতে পারে। একটা কাজ করি, এখানে আবার আমার ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, এই প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আচ্ছা ইটের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তার মানে আমরা চাইলেই এই ইটের আয়তন বের করে ফেলতে পারবো। আবার যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, তাহলে আমার আয়তনটা কিন্তু বের হবে ঘন সেন্টিমিটারে। আমার মনে হচ্ছে তাহলে আমি যদি দেওয়ালের দৈর্ঘ্য আর উচ্চতা এই দুইটাকেও সেন্টিমিটারে কনভার্ট করি, তাইলে হয়তোবা একটু সুবিধা পাইলেও আমরা পাইতে পারি। 25 মিটার সমান সমান অবশ্যই 2500 সেন্টিমিটার। আবার 6 মিটার মানে হলো গিয়া 600 সেন্টিমিটার, কারণ আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে আমরা 100 দ্বারা শুধুমাত্র গুণ করব। আর যদি সেন্টিমিটার থেকে মিটারে যেতে হয় তখন 100 দ্বারা ভাগ করব। এখানে আমাদের কি কি বলা আছে যে একটা দেওয়ালের, আচ্ছা একটা দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া, উচ্চতা দেওয়া, একটা দেওয়াল আমরা আঁকি তাইলে বোধহয় একটু সুবিধা হয়, বুঝছো? একটা দেওয়াল যদিও ওই জিনিসটা 3 ডাইমেনশনাল বোঝা যাইতেছে না, তারপরেও মনে করি একটা দেওয়াল, ঠিক আছে? একটা দেওয়াল আঁকলাম। এই দেওয়ালটা এটার হাইট আসলে আমি কেমনে বোঝাবো? আচ্ছা এইভাবে কি ড্র করব? মনে করো একটা দেওয়াল, মানে আমি মনে করো সামনে দিয়ে দেখতেছি এই দেওয়ালটাকে, ঠিক আছে? সামনে দিয়ে আমি দেখতে পাইতেছি সামনে, আর এইটা দ্বারা আমি বুঝাইতেছি যে দেওয়ালটার পুরুত্ব, দেওয়ালটার পুরুত্ব আমি এটা দ্বারা বুঝাইতেছি, ঠিক আছে? যাই হোক, তো এখানে আমি দেওয়ালটার দৈর্ঘ্য তারা বলে দিয়েছে 25 মিটার, তার মানে এতটুকু। এই জিনিসটা হইলো আমার 25 মিটার, 25 মিটার। আর হাইট, হাইট কত? এই যে বটম, টপ টু বটম, এটা হলো হাইট, ঠিক আছে? হাইট মনে করো আমাদের এখানে দেওয়া আছে 6 মিটার। আচ্ছা আমি সেন্টিমিটারেই লিখি, 600 সেন্টিমিটার। তাহলে এইটাকেও আমি লিখি যে 2500। শেষ। দৈর্ঘ্য দেওয়া, উচ্চতা দেওয়া, অ্যান্ড এই দেওয়ালটা কতটুকু মোটা হবে সেই পুরুত্বটাও কিন্তু দিয়ে রাখছে তারা, যে 30 সেন্টিমিটার। তাহলে এই হলো সেই 30 সেন্টিমিটার। তাহলে এই কয়টা ইনফরমেশনের সাহায্যে আমরা কিন্তু এই দেওয়ালের যে মোট আয়তন
সেটা বের করে ফেলতে পারি চাইলে। তোমরা কি সেটা বুঝছো? যেমন এই যে পুরুত্বটা দেওয়া আছে না, এই পুরুত্বটা কিন্তু আসলে প্রস্থের কাজ করবে, আর দৈর্ঘ্য তো দেওয়াই আছে আর উচ্চতাও দেওয়া আছে। তাহলে এই দৈর্ঘ্য গুণ উচ্চতা গুণ পুরুত্ব সমান সমান বের হয়ে যাবে দেওয়ালের আয়তন। আবার এই যে ইটেরও যেহেতু আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া, ইটের আয়তনও কিন্তু আমি 1-2 ভিতরে বের করে ফেলতে পারি। দেন কোশ্চেন করছে যে দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কতটি। নিশ্চয়ই তোমাদের মনে আছে এই টাইপের ম্যাথ কিন্তু আমরা 16.2-তে অনেকবার সলভ করছি, তাই তো? যেমন কতগুলো টাইলস এখানে রাখা রাখা যাবে, ইটের অঙ্ক আমরা করছি। যাই হোক, এখন আসো আমরা অঙ্কটা করি। আমি এত কিছু বাংলায় লিখবো না, মুখে মুখে বইলা দিছি যে দেওয়া আছে দেওয়ালের দৈর্ঘ্য উচ্চতা পুরুত্ব এগুলো সব লিখবা। দেন দেওয়ালের আয়তন, ঠিক আছে, দেওয়ালের আয়তন সমান সমান এই গুণটা কইরা দেখাবা। গুণ করলে কত হয় আমি সেটা লিখতেছি। 2500 গুণ কত, 600 গুণ 30। আমার এখানে আসছে, ওরে বাবা, 45-এর পরে কতগুলো শূন্য এদিকে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দেখছো কতগুলো শূন্য? এত এককটা কিন্তু হবে আমার সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। আবার এই যে ইট আছে না, ইটের আয়তন কত হবে? ইটের আয়তন হবে 5 10 কে 50, 3 50 150, তাহলে 150 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। অতএব আমার ইট থাকবে কতগুলো, ইটের সংখ্যা উপরে থাকবে মোট দেওয়ালের আয়তন, আর নিচে থাকবে ইটের আয়তন। ঠিক আছে, তুমি এই জাস্ট এইটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলেই অ্যান্সার চলে আসবে। 45-এর পরে দাও 6টা শূন্য, আর নিচে 150, একটা শূন্য একটা শূন্য কাটা, 3 15 45 আমরা নিশ্চয়ই জানি। তারপরেও এখানে কিন্তু 5টা শূন্য থাকবে, তার মানে 3 লেখো, দেন 5টা শূন্য। 3 লাখ, 3 লাখ ইট লাগবে, শেষ আমাদের অঙ্কটা। বলো এই এই প্রবলেমটা মানে বুঝছো কিনা, নাকি আরেকবার বুঝাই দেওয়া লাগবে? পরবর্তী 13 নাম্বার, একটি ঘনক আকৃতির। আচ্ছা, ঘনক মানে কি? ঘনক মানে হলো গিয়ে কিউব, ঘনকের ইংলিশই কিউব। পরিচিত, আমাদের সব থেকে পরিচিত ঘনক কোনটা? ওই যে আমরা পাজল সলভ করি রুবিক্স কিউব, সেইটা। এই ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেয়া আছে, ঠিক আছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের এখানে দেওয়া আছে। পৃষ্ঠতল বলতে সমগ্র তলই বোঝায়। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি আমাদের মনে আছে? ঘনকের, যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাহলে ঘনকের একটা তলের ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার, আর ঘনকে মোট ছিল 6টা তল, তাহলে 6টা তলের সামগ্রিক ক্ষেত্রফল কিন্তু 6a স্কোয়ার। এখন প্রশ্ন মতে এই 6a স্কোয়ারের ভ্যালু হবে 2400, এটা কিন্তু একক বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমরা যদি একটু সলভ করি, এ স্কোয়ার ইকুয়ালস টু 400, তাহলে এ এর ভ্যালু হবে অবভিয়াসলি 20, তাই তো? 20 সেন্টিমিটার। তার মানে এই ঘনকের ধার কিন্তু 20 সেন্টিমিটার। কিন্তু আমার এক কোশ্চেনে কিন্তু ধার চায় নাই, কোশ্চেনে কি চাইছে? কর্ণের দৈর্ঘ্য। এখন ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা কেমন মনে আছে কারো? √3 × a, বলো তো এরকম কিনা? এটাই কিন্তু ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আই হোপ তোমাদের মনে আছে। বা যদি এখানে দেখো ডিরেক্টলি কর্ণের দৈর্ঘ্য না বইলা যদি শুধুমাত্র বলতো ঘনকটির কোনো একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত, যদি বলতো যে কোনো একটি নির্দিষ্ট তলের কর্ণের দৈর্ঘ্য কত, তখন কিন্তু √3 × a হইতো না, তখন কিন্তু √2 × a হইতো। ঠিক আছে, এরকম একটা ম্যাথ আমাদের বইতে ছিল। √3 আর এর মান হলো গিয়ে 20, তাহলে এই যে 20√3 ভ্যালু যত আসবে ততই আমাদের অ্যান্সার। 20√3 অ্যান্সার আসছে 34.64, 34.64। আর এককটা কি হবে? অবশ্যই সেন্টিমিটার। বলো বুঝছো কিনা? আচ্ছা, পরবর্তী 14 নম্বরে যে প্রবলেমটা দেয়া আছে, 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলন, একটা সমবৃত্ত ভূমিক বেলন, এই বেলনের ভূমির ব্যাসার্ধ দেয়া আছে, অর্থাৎ এটা হলো রেডিয়াস বা আর। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে। আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে আসলে বোঝায় যে সমগ্র তলের ক্ষেত্রফল। এখন বেলনের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু ছিল 2πr × r+h। এই সূত্রের প্রতিপাদন কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছি, তাই তো? আচ্ছা, তাহলে তুমি এখন জাস্ট এই যে আর এর জায়গায় 5 বসাবা, আর এইচ এর মানও কিন্তু আমার 12 দেওয়া আছে। আর একটু জিনিস একটু খেয়াল রাখবা, যেখানে এককগুলা কি, এটাও সেন্টিমিটার আবার এইটাও সেন্টিমিটার। এখন আমরা বের করতেছি ক্ষেত্রফল,
তাহলে আমার ক্ষেত্রফলটা কিন্তু বের হবে বর্গ সেন্টিমিটার এককে। এখন তুমি মানগুলো বসাও। আর এর মান কত? 5, তাহলে 5 দুগুণে 10, 10 পাই। তো 5-এর সাথে 12 যোগ করলে কত হয়? 17। তার মানে 170 ইন্টু পাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার আসছে 534.07। এককটা অবশ্যই হবে, এই যে বললাম, সেন্টিমিটার স্কোয়ার। এখন পরবর্তী কোশ্চেন দেখছো কি বলা? আয়তন বলা। বেলনের আয়তনের সূত্র হইল পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এই প্রতিপাদনও কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছি। আর এর মান 5 বসাও আর এইচ এর মান 12 বসাও, শেষ। তাহলে কত? 5 5 25, 25-এর সাথে তুমি যখন 12 গুণ করবা তখন কত হয়? 400। তাহলে 400 পাই এর মান কত? 400 পাই এর মান হবে 1256.63। আচ্ছা, এই ম্যাথটা পরিচিত লাগতেছে কেন জানি, আমি নিজেও বুঝতেছি না। আর এখন এককটা কিন্তু আমার হবে সেন্টিমিটার কিউব, কারণ আয়তন যেহেতু। বুঝতেই পারতেছো, দেখো এই যে ব্যাসার্ধ ছিল 5 সেন্টিমিটার, তাহলে এখানে যখন তুমি বর্গ করছো এটা কিন্তু বর্গ সেন্টিমিটার হয়ে গেছে। আবার এইচ এর এককও কিন্তু ছিল সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটারের সাথে আবার যখন তুমি সেন্টিমিটার গুণ করছো তখন কিন্তু আমার হয়ে গেছে ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। পাই এর কিন্তু কোনো একক নাই, পাই জাস্ট একটা কনস্ট্যান্ট নাম্বার। কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, এরপরে আমাদের আরো কি কি বাকি আছে? অনেক অঙ্ক, 15, 16, 17। আমরা একটা কাজ করি, দেখি 15 নাম্বারটা করি। বেলনের বক্রতলের ক্ষেত্রফল বইলা দেওয়া। আচ্ছা, বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি আমাদের মনে আছে? শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ছিল 2πr/h। এটা হলো শুধু বক্রতলের ক্ষেত্রফল, তাই না? আর আয়তনও কিন্তু তারা বইলা দিছে 150 ঘন সেন্টিমিটার। আয়তনের সূত্র তো আমরা নিশ্চয়ই জানি, একটু আগেও লিখলাম, πr²h। ক্ষেত্রফলের সাথে যখন তুমি উচ্চতা গুণ করতেছো তখনই তুমি আয়তন পাইতেছো। বেলনের উচ্চতা নির্ণয় করো মানে এইচ, আবার ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো তার মানে আর। এই দুইটা ভ্যালু আমাদেরকে বের করতে বলা হয়েছে। যেহেতু দুইটা চলক, তার মানে আমার টার্গেট থাকবে আমি কোনোভাবে দুইটা ইকুয়েশন বানাইতে পারি কিনা। দেখো আমাদের এখানে কিন্তু দুইটা মানে ক্লু দেওয়া আছে, এই দুইটা ক্লুর সাহায্যে আমরা খুব ইজিলি দুইটি ইকুয়েশন বানাতে অবশ্যই পারি। প্রথম সমীকরণটা হলো 2πr/h, বক্রতলের ক্ষেত্রফল। প্রশ্ন মতে সেটার মান কত? 100। এই হলো আমার 1 নাম্বার সমীকরণ। আবার আয়তন πr² × h, প্রশ্ন মতে আয়তন কত? 150 ঘন সেন্টিমিটার। এটাও এটাও কিন্তু বর্গ সেন্টিমিটার, এটা ঘন সেন্টিমিটার, মানে দুইটাই কিন্তু সেন্টিমিটারই আছে, তাহলে কোনো সমস্যা নেই। এইটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন কেউ যদি একটু চালাকি কইরা 1 নাম্বারকে 2 নাম্বার দিয়া অথবা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করে, তাহলে কিন্তু খেলা একটু ঘুরে যাবে। কেমন ঘোরা করবে? দেখো কি হবে জিনিসটা। এখানে প্রত্যেকটা সমীকরণে কিন্তু দুইটা করে চলক ছিল, কিন্তু তুমি যদি ভাগ করো তখন দেখো এই এইচ আর এইচ কিন্তু কাটাকাটি চলে যায়। এই পাই তো এমনিও সংখ্যা, কাটাকাটি যাক বা না যাক খুব একটা ম্যাটার করে না, তারপরেও এই পাই কিন্তু কাটাকাটি চলে যায়। ঠিক আছে, তাহলে থাকি কি দেখো তো, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে আমরা ভাগ করতেছি, তাহলে 2 নাম্বারটা উপরে। উপরে থাকবে এই যে উপরে r² আছে, আর এখানে থাকবে কি 2r। 2, আর এখানেও কিন্তু কাটাকাটি করা যায়। এই যে r² কে তুমি যখন r দিয়ে ভাগ করবা তখন তোমার উপরে থাকবে শুধুমাত্র একটা r, আর নিচের rটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে সমান চিহ্নের বাম পাশে আমার থাকলো শুধুমাত্র r/2, আর ডান পাশে আমার থাকবে 150/100। 150-কে 100 দিয়ে ভাগ করলে হবে কত? 1.5। তাহলে r এর ভ্যালু কত হয় দেখো, r সমান সমান কিন্তু 1.5 দুগুণে 3, আর এককটা কি হবে? অবশ্যই সেন্টিমিটার। আর আর এর পরিচয় জানি কি ছিল? ভূমির ব্যাসার্ধ। তাহলে ভূমির ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম। এখন এই যে ভূমির ব্যাসার্ধ আমি পেলাম, এটা হয় 1 নাম্বার অথবা 2 নাম্বার, যে কোনো একটা সমীকরণে বসাবো, তাহলে এইচ এর মানটাও বের হয়ে যাবে। মনে করো আমি 1 নাম্বার সমীকরণে বসাইলাম, ঠিক আছে, তাহলে 2π, আর এর জায়গায় বসাইলাম 3, আর এইচ সমান সমান 100। তাহলে এইচ সমান সমান কি? এইচ সমান সমান 100 / 3 দুগুণে 6, 6π। 6π। দেখো ক্যালকুলেটার একটু মানটা বসাও কষ্ট কইরা। কত আসছে? 5.3। তোমাদেরও কি এত আসছে? এত সেন্টিমিটার। তাহলে এইটা হলো আমার এই বেলনের উচ্চতা। বলো বুঝছো কিনা? এর থেকে সহজ ম্যাথ আমার মনে হয় না স্যাররা আসলে দিতে পারে। পরবর্তী ম্যাথ,
এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ। সমবৃত্ত ভৌমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া 4400 বর্গ সেন্টিমিটার। এই যে আবার কি বক্রতলের ক্ষেত্রফলটাই কিন্তু দেওয়া, তার মানে 2πr/h প্রশ্ন মতে এটার মান আসবে কত? 4400। এবার কিন্তু বর্গ সেন্টিমিটারই দেওয়া, সেন্টিমিটার স্কোয়ার। উচ্চতা দেওয়া, এবার উচ্চতাটা দিয়ে দিছে। ঠিক আছে, হাইটের মান তারা বইলা দিছে 30 সেন্টিমিটার। দেখো হাইটের মান যেহেতু বইলাই দিছে, এখানে যদি তুমি বসাও তাহলে আর এর মানটা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে যাবে, তাই না? এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি আর এর মান বের করে আমার লাভ কি বা ক্ষতি কি? তোমার ফাইনালি কি চাইছে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রই হলো 2πr ইন্টু আর প্লাস এইচ, এইটা। এখন দেখো তো এই সূত্রের মাধ্যমে তুমি যদি ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাও, তোমার কিন্তু দেখো পাই একটা সংখ্যা, টু একটা সংখ্যা, মানে কনস্ট্যান্ট, এইচ এর মান বইলেই দিছে, কিন্তু আর এর মান যদি তুমি না জানো তাহলে তুমি এই দুই জায়গায় বসাবা কি? তুমি কি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবা? তাহলে পারবা না। এর জন্যই আমার প্রথমে আর এর মানটা বের করতে হবে এখান থেকে, দেন এখানে বসাইতে হবে। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে দিন শেষে লজিক্যাল, ইললজিক্যাল কিছুই নাই। আর সমান সমান তাহলে কত হবে? উপরে 4400 আর নিচে আসলো এখান থেকে 2π, আর এইচ এর মান কত? 30। তার মানে 30 দুগুণে 60, মানে 60π আর কি। আমি একটু ক্যালকুলেট করি জিনিসটা। আমার এখানে আসছে 23.34। একক কি হবে? একক হবে সেন্টিমিটার। যেহেতু এটা সেন্টিমিটার স্কোয়ার ছিল তাই এটা সেন্টিমিটারে বের হয়েছে। দেন তুমি এখানে জাস্ট মান বসাও 2π, আর এর মান তো বের করলামই, এই যে 23.34। এর সাথে আবার গুণাকারে থাকবে এই আর প্লাস এইচ। আচ্ছা, এইটার সাথে 30 যদি তুমি যোগ করো তাহলে হয় কত? 53.34। ঠিক আছে, এখন এই ক্যালকুলেশনটা একটু করো নিজেরা। আমার এখানে আসছে 7823.2। একক কিসে বের হবে? ক্ষেত্রফল বের করছি, তাহলে সেন্টিমিটার স্কোয়ারে বের হবে। বলো বুঝছো কিনা, বা তোমাদের এই সেম নাম্বারটা আসছে কিনা? আমি আশা করব আমি আজকে যা যা করাইছি তোমরা সবকিছু ভালোভাবে বুঝছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।